15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বেই ইজতেমা জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামায়াতের দুপক্ষের ইচ্ছায় হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক। নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন, রাতে প্রায়ই নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ যাত্রীদের। এবং আবহাওয়া অনুকূলে থাকায় দেশে 8 কোটি কেজি ছাড়িয়েছে চা উৎপাদন। সেচ যন্ত্র সহ চা সামগ্রী আমদানিতে সহায়তা বাড়ালে হতে পারে দ্বিগুণ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছায় একসঙ্গে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। তাবলিগ জামাতকে ঘিরে বিভক্তি দীর্ঘদিনের হলেও এবারের ইজতেমাকে ঘিরে বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত 1 ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকের পর বুধবার দুপক্ষের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী জানান, তাবলিগ জামাতের বিবাদমান দুপক্ষ মতৈক্যে পৌঁছেছে। আগামী মাসে টঙ্গী ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি একই পর্বে অনুষ্ঠিত হবে এবারের ইজতেমা। ফেব্রুয়ারির 15, 16, 17 তারিখে টঙ্গীর ময়দানে, যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে। আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিছি। এদিকে দেশের স্বার্থে দুপক্ষ এক হয়েছে জানিয়ে মাওলানা সাদ কান্দলভির অনুসারী মাওলানা রেজা আরিফ বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এখন কর্মপন্থা নির্ধারণ করা হবে। এটা ফয়সালা হয়েছে যে কোনো রকম সমস্যা যদি উদ্ভব হয়, এই পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব এবং ওই পক্ষ থেকে মাওলানা জুবাইর সাহেব দুপক্ষ মিলে নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। যদি তাতেও না হয় সরকারের সাহায্য নেবেন। একসাথে ইজতেমা করতে গেলে যে প্রবলেমসগুলো আসবে সামনে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো কি করে বাস্তবায়ন করা হবে এই ব্যাপারে দুপক্ষ বসে কথা বলবেন, দুপক্ষ বসেই ফয়সালা করবেন। শুক্রবারেই তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। যা করতে হয় সব করার জন্য সবাই চেষ্টা করবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা, অপেক্ষমান যাত্রীদের বসার স্থানের স্বল্পতা, পরিচ্ছন্নতার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন। সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত প্রায় 120 বছরের পুরনো এই জংশনটি। রাতের বেলা প্রায় নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়েন যাত্রীরা। এ অবস্থায় জংশনটি ও রেল লাইন সরিয়ে শহরের বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধা সহ নতুন স্টেশন নির্মাণের দাবি জেলা নাগরিক আন্দোলনের। সুপারিনটেন্ডেন্ট জানান, অত্যাধুনিক রেল স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইমা কদ্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ রেল স্টেশনের 3টি প্ল্যাটফর্মের 1 নম্বর ও 2 নম্বরটি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও 3 নম্বর প্ল্যাটফর্মের বেহাল দশা। পুরো প্ল্যাটফর্মের এক পাশ পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লা আবর্জনার ভাগাড়ে। অপেক্ষমান যাত্রীদের বসার স্থান একেবারে অপ্রতুল। নামে মাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার থাকলেও বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত এই রেল স্টেশনে রাতের বেলা প্রায়ই নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়েন যাত্রীরা। বছরের পর বছর পড়ে থাকা পরিত্যক্ত বগিগুলো অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। যাত্রীদের অভিযোগ, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই রেলওয়ে কর্তৃপক্ষের। পরিবেশটা খুব খারাপ, যে নোংরা আবর্জনা এবং দেখা যাচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মে পরিচ্ছন্নতা নাই। দিনের বেলাও চলা খুব মুশকিল হয়। দেখা যাচ্ছে এনতে যাওয়া হইতেছে, যে ঠেক দিয়ে মনে করেন টাকা পয়সা মোবাইল নিয়ে যাইতেছে। নেশা করে আড্ডা দেয়, মোবাইল
টাকা পয়সা চিন্তাই করে। এদিকে শহরের ভেতর থেকে রেল স্টেশন ও রেল লাইন সরিয়ে বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধাসহ নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জানিয়েছে জেলা নাগরিক আন্দোলন। আশা করি নতুন সরকার এসেছে, নতুন রেলমন্ত্রী এসেছে, নিশ্চয়ই তারা এটা খুব তাড়াতাড়ি এখান থেকে রেল স্টেশন এবং রেল লাইনটি সরিয়ে নিয়ে ময়মনসিংহবাসীকে স্বস্তি দিবে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা জানিয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জানান, রেল স্টেশনটি অত্যাধুনিকভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই স্টেশনটি আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে। এই ময়মনসিংহ জংশন স্টেশন হয়ে যাদবপুর থেকে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হওয়ার পরিকল্পনা চলছে। এটা খুব দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। 1898 সালে চালু হওয়া এই রেল স্টেশনটি দিয়ে প্রতিদিন 14টি আন্তনগর, 12টি মেইল ও 8টি কমিউটার সহ মোট 68টি ট্রেন চলাচল করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সংবাদের আগের অংশে দেখছিলাম নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন নিয়ে একটি রিপোর্ট। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাব ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হারুন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই ময়মনসিংহ জংশন রেল স্টেশন, এটি প্রায় 150 বছরের পুরনো একটি রেল স্টেশন। এই রেল স্টেশনটিতে এখনও সেই পর্যাপ্ত যে সুযোগ সুবিধা সাধারণ যাত্রীদের থাকা দরকার, সেই সুযোগ সুবিধা ঠিক সেভাবে গড়ে ওঠেনি। পাশাপাশি এই অঞ্চলের যে রেলওয়ে সেবা খাত আছে বা রেলওয়ে যে সেবা কার্যক্রম আছে সরকারের, সেটির সুবিধাও পুরোপুরি এই অঞ্চলের মানুষজন পাচ্ছে না, নানা সমস্যায় জর্জরিত। তারপরেও কিছু আশার কথা আছে। এই বিষয়ে কথা বলার জন্যই আমরা আজকে ময়মনসিংহ রেল স্টেশনে জড়ো হয়েছি। আমাদের সাথে ময়মনসিংহের কয়েকজন ব্যক্তি আছেন জন উদ্যোগের আহ্বায়ক, একজন যাত্রী আছেন এবং রেলওয়ে ফ্যান গ্রুপের সদস্যরা আছেন। আমরা তাদের সাথে এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমেই যেতে চাই, আমার বাম পাশে আছেন একজন যিনি রেলওয়ে ফ্যান গ্রুপের সক্রিয় সদস্য। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই রেল স্টেশন বা এই অঞ্চলের রেলওয়ে সেবার কি অবস্থা? 1885 সালে এই অঞ্চলের পাট রপ্তানি পরিবহনের জন্য রেলওয়ে প্রতিষ্ঠিত হলেও 135 বছরের দীর্ঘ এই সময়ের সঙ্গে গুরুত্ব বেড়েছে, কিন্তু বাড়েনি যাত্রী সেবার মান। এই অঞ্চলের যাত্রী সেবার মান আসলেই খুব নিম্নমানের। প্রথমত ঢাকা থেকে ময়মনসিংহ সিঙ্গেল লাইন এবং লাইনের অবস্থা খুবই দুর্বল, যার জন্য প্রায় দেখা যাচ্ছে ট্রেন ঠিক সময়ে যেতে পারছে না। হ্যাঁ, আসন সংকট খুবই অপ্রতুল। এই অঞ্চলে আমরা দাবি করছি যে বেশি সংখ্যক কোচ এবং সিট বরাদ্দের জন্য। তারপর হচ্ছে এই স্টেশনে প্রথমত 1 নম্বর লাইনে প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি খুবই ছোট। গত বছর রেল সচিব মহোদয় এখানে পরিদর্শনে এসে এটা পরিপূর্ণ করার কথা বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা আলোর মুখ দেখিনি। তারপরে রেলওয়ে স্টেশনে প্রবেশ এবং বাইরের রাস্তাটাও খুবই অপরিচ্ছন্ন। বর্ষাকালে ঢুকতে গেলে পানি মারিয়ে ঢুকতে হয়। 8 নম্বর প্ল্যাটফর্মের খুবই নিম্নমানের। এখানে লোকাল ট্রেনে যারা যাত্রী ওঠা নামা করে তাদেরও খুব কষ্ট করে উঠতে হয়। 3 নম্বর প্ল্যাটফর্মে এখানে দোকানপাট, 2 নম্বর প্ল্যাটফর্মে দোকানপাটের জন্য যাত্রীদের ট্রেনে ওঠানামা খুবই কষ্টকর। ধন্যবাদ। আমি চেষ্টা করবো আবার আপনার কাছে আসার জন্য। আমি একটু যেতে চাই একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি তো এই অঞ্চলে ট্রেন দিয়ে চলাচল করেন, স্টেশনের কি অবস্থা দেখেন বা ট্রেনের কি অবস্থা? ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে ময়মনসিংহ বর্তমানে একটি ডিভিশনাল শহর। কিন্তু সরাসরি ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত কোনো সরাসরি ট্রেন নেই, এটি একটি বড় সমস্যা। তারপরে আরেকটি সমস্যা হচ্ছে আমাদের সময়সূচি। আমরা যদি সময়সূচিগুলো দেখি, আমাদের সকালে যে ট্রেনটি যায় যমুনা, সেটা হচ্ছে 4:40-এ, এবং তার পরবর্তীতে একটা ট্রেন হচ্ছে 7টায়, যেটা হচ্ছে কমিউটার, একটা বেসরকারি ট্রেন। এবং তার পরবর্তীতে সময়টা হচ্ছে 9টার পরে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই সময়সূচিগুলো যারা হচ্ছে অফিস টাইম করতে চায় ময়মনসিংহ থেকে ঢাকায়, যাদের খুব সকালে যাওয়া প্রয়োজন, তারা কিন্তু আসলে কমফোর্ট ফিল করে না এই সময়সূচি অনুযায়ী। আমি মনে করি সকালে একটি ট্রেন, ভালো ট্রেন, ইন্টারসিটি ট্রেন থাকা প্রয়োজন। এবং তার পরবর্তীতে আরেকটি হচ্ছে যে ঢাকা টু ময়মনসিংহ একটি ইন্টারসিটি ট্রেন। আমরা অলরেডি জানি যে কিছু ভালো ট্রেন কোচ অলরেডি দেওয়া শুরু হয়েছে। আমি চাই আরও বেশি পরিমাণে যেন কোচগুলো বৃদ্ধি করা হয়, এটা আমার বলার একটি বিষয়। আর হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ টু সিলেট ট্রেন দেওয়া হোক। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার বাম পাশে আছেন আরেকজন রেল ফ্যানের সদস্য। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে স্টেশনের যে অবস্থা, অপরিচ্ছন্ন, বসার অবস্থা নেই, বা অনেক সময় ছিনতাইকারীর কবলেও পড়েন যাত্রীরা, আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এ থেকে আসলে এইটাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে উত্তরণ করা যায়?
আসলে প্রথমত 3 নম্বর প্ল্যাটফর্মে দোকানপাট থাকে, আপনার লোকাল ট্রেনের যাত্রীরা উঠতে সমস্যা হয়। আর এটা যদি সীমানা প্রাচীর দেওয়া হয় তাহলে খুব সহজে এই সমস্যাটার সমাধান করা যাবে। তাছাড়া আমার পাশে আরেকজন বলল যে ইন্টারসিটি ট্রেনের কথা। আপনারা জেনে থাকবেন ময়মনসিংহ শহর থেকে মোট 6টি ইন্টারসিটি ট্রেন এই শহর দিয়ে যায়, এই জংশন দিয়ে। প্রতিটি ট্রেনে প্রায় 700-র মতো টিকিট, কিন্তু এই 6টা ট্রেনের 4200 টিকিটের মাঝে মাত্র 350টা টিকিট ময়মনসিংহের জন্য বরাদ্দ। এই বরাদ্দ আরও বাড়ানো উচিত। তাছাড়া ময়মনসিংহ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত ইন্টারসিটি যদি 2টি ট্রেন দেওয়া হয় তাহলে আমরা 700 করে প্রায় টিকিট পাবো, প্রায় 1400। এটা দিয়ে মোটামুটি আমাদের এখানকার চাহিদা মেটানো সম্ভব। তাছাড়া ময়মনসিংহ থেকে চট্টগ্রামের যে বিজয় এক্সপ্রেস আছে সেটার কেবিন কোচটাও একটি মাত্র কেবিন কোচ এবং সেটাই নন এসি। গরমকালে এখানকার যারা যাত্রী এখান থেকে চলাচল করে তাদের জন্য খুব সমস্যা হয়। পাশাপাশি ডাবল লেনের চিন্তা সরকারের আছে। আমরা যতদূর জানি ডাবল লেন করলেও এগ্রিভার্সিটির ভিতরে যে স্টেশনটি আছে সেটি যদি চালু না করা হয় ক্রসিংয়ে প্রবলেম পড়বে এবং এখানে ডাবল লেনের সুবিধাটা পাওয়া যাবে না। যে কারণে করবো আবার আপনার কাছে আসার জন্য আমি একটু যেতে চাই। আমার ডান পাশে আছেন জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। আপনারা তো এই অঞ্চলে রেলওয়ের সেবা বৃদ্ধির জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন করছেন, তো এখন এই স্টেশনের সেবার মানের কি অবস্থা বা রেলওয়ের সেবার কি অবস্থা এই অঞ্চলে? দেখুন, 2009 সাল থেকে আমরা আমাদের সংগঠন জন উদ্যোগ থেকে বলে এসেছি যে ঢাকা থেকে জামালপুর হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরাসরি ডুয়েল গেজ ডাবল রেল লাইন দিতে হবে। এর গুরুত্বপূর্ণ কারণটি হলো, দেখুন ময়মনসিংহ থেকে ঢাকা কমলাপুরের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। এখানে যত দ্রুতই ট্রেন চলুক 3.5 ঘন্টার কমে এখনও যাতায়াত করা যায় না, অধিকাংশ ক্রসিংয়ের কারণ। 2016 সালে আমরা দেখলাম যে একটা পত্রিকা আসলো বা সরকারি বিভিন্ন মিডিয়াতে আসলো যে চীনের সাথে বাংলাদেশের অর্থায়নে ডুয়েল গেজ ডাবল রেল লাইনটি স্থাপন করা হবে। আমরা আনন্দ করলাম, উৎসব করলাম ময়মনসিংহে। এখন পর্যন্ত এটি কোনো আলোর মুখ দেখেনি। দাবিটি আমরা জোরালোভাবে আনছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রেল লাইন স্থানান্তরের কথাটি আমরা বলে এসেছি, কিন্তু এটি দেখেন ময়মনসিংহ শহরের বর্তমান সিটি কর্পোরেশন এরিয়াতে কমপক্ষে 10টি রেল ক্রসিং আছে। এটি শহরের যানজটের প্রধানতম কারণ হলো এই রেল লাইনটি। এটি হতে পারে স্থানান্তর বর্তমান সিটি কর্পোরেশন যেটি ঘোষিত হয়েছে এর বাইরে, অথবা আমি যে প্রস্তাবটি রাখতে চাই খুব গুরুত্বের সঙ্গে, সিটি কর্পোরেশন এলাকা যেখান থেকে শুরু এবং যেখানে গিয়ে শেষ হবে গোটা অঞ্চলটি রেলগাড়িটিকে একটি ফ্লাইওভার দিয়ে শহরটিকে পার করে দেওয়া উচিত। তাইলে পরে এই রেল স্টেশন নিয়ে গভর্নমেন্টের যে বড় পরিকল্পনাটি আছে এটিও বহাল থাকবে, যাত্রীদেরও যাতায়াতের সুবিধা হবে, ছিনতাই বা দূরত্ব এই বিষয়গুলোর নতুন কোনো প্রশ্ন বা কোনো বিতর্কের কোনো সৃষ্টি হবে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই অঞ্চলের রেলওয়ে সেবা নিয়ে। আমাদের সাথে ময়মনসিংহের 4 জন বিশিষ্ট ব্যক্তি যুক্ত হয়েছিলেন। তারা বলছিলেন যে সরকার যদি একটু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই অঞ্চলের রেলওয়ের যে সেবা সেই সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষের রেলওয়ে সেবা সঠিকভাবে পাবে। তো এই ছিল আমার কাছে আজকের আড্ডার সর্বশেষ। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, সঙ্গে ছিলেন অতিথিরাও। নারায়ণগঞ্জে গড়ে উঠেছে প্রায় 400 ইটভাটা, যার মধ্যে 2 শতাধিকই অবৈধ। ফসলি জমিতে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা ওইসব ইটভাটা বিপর্যস্ত করছে পরিবেশ। ভাটার কালো ধোঁয়ার প্রভাবে কমছে ফসলের উৎপাদন, হুমকির মুখে পড়েছে জনজীবন। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয়রা বলছেন দরকার কার্যকরী পদক্ষেপ। বছর কয়েক আগেই দিগন্ত জোড়া প্রসারিত এই মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ। নানা জাতের ধান আর সবজির চাষ হতো এখানে। ক্ষেতের সবুজ পুড়িয়ে তা এখন বিবর্ণ করেছে ইটের ভাটা। পরিবেশ আইনে বাধা থাকলেও লোকালয়ের ভেতরেই জ্বলছে ভাটার চুল্লি, নেই আধুনিক প্রযুক্তি। ফলে ভাটার কালো ধোঁয়া প্রতিনিয়ত বিপর্যস্ত করছে এখানকার জনজীবন। পরিবেশের তো কোনো ফসল হয় না, এলাকায় কোনো ফসলই হয় না। 23-24টা খোলা, সব কৃষি জমির উপরে সমস্ত খোলাগুলো। এরই ক্ষেত ছিল, সব এরই ক্ষেত নষ্ট হয়ে গেছে। এটা খোলা দিছে, যে জমিন হারে খোলা দিছে। কৃষি জমি কমছে, ইটের বাটা বেশি হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তর বলছে বিশ্বের 3য় বায়ু দূষণের শহর নারায়ণগঞ্জ, যার জন্য 60% দায়ী অবৈধ ইটের ভাটা। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নারায়ণগঞ্জ। বায়ু দূষণ অনেক বেড়ে গেছে, যার কারণে মানুষের লাং ডিসঅর্ডার, কিডনি ডিসঅর্ডার, রেসপিরেটরি সিস্টেম ডিসঅর্ডার দেখা দিচ্ছে। ফলে আমরা এই অভিযানটা
করতে বাধ্য হচ্ছি। এমত অবস্থায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ রক্ষায় এই প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা তাদের। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ আইনের আওতায় আমরা মোট 5টি অভিযান পরিচালনা করি ইট ভাটাগুলোতে। এখানে এ পর্যন্ত মোট 16 লক্ষ টাকা আমরা জরিমানা করেছি। 3টি কারখানাকে আমরা ইতিমধ্যে আমরা টোটালি আমরা দেখেছি যে আমরা তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের যে এনফোর্সমেন্ট কার্যক্রম ফায়ার সার্ভিসে তাদের চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ এসব ইটের ভাটা, আর এতে দূষিত হয়ে উঠছে পরিবেশ। ফসলের এমন প্রাণ ধ্বংস করে প্রতি বছর গড়ে উঠছে ইটের ভাটা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতেই রয়েছে 27টি ইট ভাটা, যার 25টি অবৈধ। ফলে কৃষিজমি যেমন কমে যাচ্ছে, তেমনিভাবে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। আর তাই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাজমুস সালিহি, সময় সংবাদ, বন্দর, নারায়ণগঞ্জ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার প্রতিটি পাড়া মহল্লা। চার দোকানের আড্ডার প্রধান কেন্দ্রবিন্দু উপজেলা নির্বাচন। সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নিতে চান ভোটাররা। আর নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। যারা এলাকার সাধারণ মানুষের সাথে ঘোরাঘুরি করে মানুষের উপকারে দৌড়াদৌড়ি করে তেমন একজন লোক, ভালো লোক, সৎ, আদর্শ, নীতিবান লোক। সামাজিক, সাংস্কৃতিক সব কিছু মিলে যাতে এলাকার উন্নয়নের জন্য সে জনগণের সাথে জড়িত ওতপ্রোতভাবে কাজ করে ওইরকম প্রার্থী আমরা চাই। গরিবের যে উন্নয়ন করবো, রাস্তাঘাট যে উন্নয়ন করবো, এই প্রার্থী আমরা চাই। একজন প্রার্থী চাই মাদকমুক্ত, আমাদের সুন্দর পরিবেশ দিবে। আমরা একজন সৎ, যোগ্য ব্যক্তি এবং যে লোকের দেখাচ্ছে আমাদের শুধু বলতে পারবো এরকম একজন ব্যক্তি চাই। এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে খবরের পরের অংশে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল। হ্যাঁ, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ত্রিপুরা সীমান্তবর্তী আখাউড়া উপজেলার প্রতিটি জনপদ কিন্তু এখন সরগরম হয়ে উঠেছে। আপনি জানেন গত কয়েকদিন আগে মাত্র সংসদ নির্বাচন শেষ হয়েছে, তারই মধ্যে আবার উপজেলা নির্বাচন তফসিলি খবরে কিন্তু ইতিমধ্যে প্রতিটি রাস্তাঘাট, জনপদ এবং গ্রামগঞ্জে চায়ের দোকানে কিন্তু এখন একটাই প্রসঙ্গ, উপজেলা নির্বাচন। কে হচ্ছেন প্রার্থী, কারা হচ্ছেন ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পদে কারা আসছেন, সেই নিয়ে কিন্তু মূলত আলোচনা হচ্ছে। আমি যে উপজেলাতে আছি সেটি হচ্ছে আখাউড়া উপজেলা। 5টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত সেই উপজেলা। আর এই উপজেলাতে আমি ভোটারদের কাছে আসন্ন যে নির্বাচন আসে সেই নির্বাচন নিয়ে ভাবনা জানতে আমি এখন অবস্থান করছি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায়। আমরা এখন কথা বলবো আমাদের সাথে যারা অতিথি আছেন তাদের নিয়ে, তারা কি বলে নির্বাচন ভাবনা সে নিয়ে কথা বলবো। আচ্ছা, যে এই নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা কি ধরনের প্রার্থী চান? আপনার আসন্ন যে নির্বাচন আসছে, আপনারা নিশ্চয়ই জানেন যে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকাটি মুক্তিযুদ্ধের তীর্থভূমি, একই সাথে সাথে রেলওয়ে জংশন, স্থলবন্দর থাকায় এবং পাশাপাশি এইখানকার যিনি সংসদ সদস্য মাননীয় আইনমন্ত্রী মহোদয় আনিসুল হক ঘোষণা দিয়েছেন যে এই অঞ্চলে একটা ইকোনমিক জোন হবে। সেজন্য এই অঞ্চলটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। আমরা এই গুরুত্বপূর্ণ অঞ্চলটির জন্য এমন একটি মানুষ চাচ্ছি যিনি দক্ষ, যোগ্য, সৎ এবং একই সাথে তার কাজ করার ব্যাপক মানসিকতা আছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শুধু টেবিল ওয়ার্কে ব্যস্ত থাকে অনেক উপজেলা চেয়ারম্যান, ইতিমধ্যে আমরা দেখেছিও। কারণ মাত্র 17টি স্ট্যান্ডিং কমিটির 90টির অধিক এখানে কমিটি রয়েছে, যার সবগুলার আবার উনি নিজেও সভাপতি নন। অনেকগুলার উপজেলার চেয়ারম্যান থাকেন, ইউনো থাকেন। এই যে সমন্বয়টা করা, একই সাথে মন্ত্রী মহোদয় যে উন্নয়ন কর্মকাণ্ড করবেন ব্যাপক, তার সাথে সমন্বয় করে একটি উন্নত সমৃদ্ধ আখাউড়া গড়া, সেটার জন্য মানুষ হচ্ছে একজন বিচক্ষণ ব্যক্তি দরকার এবং কাজ পাগল একজন মানুষ আমরা খুঁজছি, যে মানুষটি দ্বারা আখাউড়ার একটা সমৃদ্ধ আখাউড়া সম্ভব। ধন্যবাদ আপনার। আমরা জানি যে আখাউড়া উপজেলা এখনো পর্যন্ত শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, মাত্র 31% শিক্ষিতের হারে এই উপজেলাতে। তা আপনার কাছে কি মনে হয় শিক্ষার হারে এত পিছিয়ে থাকা বা জনপ্রতিনিধি কি ভূমিকা রাখতে পারে?
শিক্ষিত জাতি সমৃদ্ধ বাংলাদেশ। আমরা জানি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এলাকার জনপ্রতিনিধি, আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে এমন একজনকে চাইব যিনি সৎ, শিক্ষিত, মানবিক মূল্যবোধ সম্পন্ন, যিনি কথায় নয় কাজে বিশ্বাসী হবেন এবং তিনি এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয় করে শিশু শ্রম, বাল্যবিবাহ রোধ এবং দারিদ্র্য দূরীকরণে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, উপটোকন সামগ্রী বিতরণ করে এলাকায় একটি সংগঠন করবেন যে ঝরে পড়া রোধে বিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে যেতে পারে সেই সুযোগ উনি সৃষ্টি করে দিবেন। এবং আমরা চাইব আখড়াতে এমন একজন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটা আবেদন থাকবে, ওনারা এমন একজনকে নির্বাচন করবেন যিনি আখড়ার উন্নয়নে প্রাণ ঢেলে মন দিয়ে কাজ করবেন এবং বেকারত্ব দূরীকরণে একটি চাঞ্চল্যকর ভূমিকা সৃষ্টি করবেন। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আখাউড়া তো একটা সীমান্তবর্তী অঞ্চল, এখানে ভারত সীমান্তবর্তী একটা স্থলবন্দর আছে, এখানে মানে যে ইকোনমি জোনের প্রসঙ্গ আছে, এখানে ব্যবসার একটা অপার সম্ভাবনা আছে। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে আখাউড়া একটি গুরুত্বপূর্ণ জায়গা, আর আখাউড়া সাথে স্থলবন্দর, আর এখানে ত্রিপুরা রাজ্য রয়েছে, পাশাপাশি আরও 7টি অঙ্গরাজ্য আছে। যদি আখাউড়াতে শিল্প প্রতিষ্ঠানের অভাব আর এখানে অনেক বেকারত্ব আছে, যে প্রার্থী নির্বাচিত হবে উনি যদি এই আখাউড়াতে কোনো শিল্প প্রতিষ্ঠান করতে পারে তাহলে আখাউড়ায় অনেক বেকারত্ব দূর হবে এবং আখাউড়ার মধ্যে আরও মানে যে আপনাকে আমরা একটু আপনার কাছে আসছি। এই যে আখাউড়া তো সীমান্তবর্তী একটা উপজেলা, এখানে মাদকের একটা প্রভাব আছে, সেই প্রভাবের মুক্ত রাখার জন্য জনপ্রতিনিধিরা কি ধরনের ভূমিকা রাখতে পারে? আসন্ন যারা নির্বাচনে জনপ্রতিনিধি হবে তাদের কি ভূমিকা রাখতে পারে তারা যদি নির্বাচিত হন? আমি মনে করি আমাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যিনি এই চেয়ারম্যান হবেন বা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ওনাদের হতে হবে শিক্ষিত এবং নিষ্ঠাবান। ওনারা যদি শিক্ষিত না হন তাহলে এই যে মাদকাসক্তের যে কুফল এইগুলো সম্পর্কে ওনারা তো বুঝবেন না। শিক্ষিত হলেই একজন চেয়ারম্যান পারবেন যে এলাকার বিভিন্ন জনসভায় ডেকে বেকারত্ব যদি দূর করেন উনি মাদকাসক্তের। আপনার কাছে আবার আসছি যে এই যে নির্বাচনে যদি শিক্ষিত প্রার্থী না হন তিনি যদি, তাহলে তার পক্ষে কি আসলে উপজেলাকে এগিয়ে নেওয়া সম্ভব, কতটুকু সম্ভব? আসলে কখনোই সম্ভব নয়, কারণ আপনারা জানেন যে উপজেলা চেয়ারম্যানের পদ যে খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা চেয়ারম্যানের যিনি প্রধান হন, উপজেলা চেয়ারম্যান হন, তিনি আসলে পুরো উপজেলার যে লাখো জনগণের সমষ্টির মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলোই আসলে সংসদ সদস্য অথবা অন্যদের কাছে উত্থাপন করেন। এবং আমরা যতটুকু জানি বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় 82 লাখ বা তার কাছাকাছি টাকা ওনারা পান, টিআর কাবিকার একটা বরাদ্দ ওনারা পান, কিন্তু তার বাইরেও যে ওনাদের কিছু কাজ আছে এবং একই সাথে দেখা যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, কাজের যে সমন্বয়টা করা। যেমন আমাদের আইনমন্ত্রী মহোদয় অভিযোগ করেছিলেন যে গত উপজেলা চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি ওইভাবে ওনার কাছে যাননি। এই সমন্বয়টা খুব প্রয়োজন সবার কাছে যাওয়ার। আচ্ছা, আমরা শুনছিলাম যে আখাউড়া যে আসন্ন উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে ভোটারদের ভাবনা। আসলে আগামী যে নির্বাচন আসছে, যে পঞ্চম নির্বাচন, সেই নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা এখানকার যে ভোটার সংখ্যা আছে প্রায় 88,000-এর উপরে, সেই ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে নিশ্চয়ই বেছে নেবেন, সেই প্রত্যাশা আমাদেরও রয়েছে। এই বলে আখাউড়া থেকে আমরা এইটুকু ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ। আখাউড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, জানাচ্ছিলেন আসন্ন উপজেলা নির্বাচনে সেখানকার মানুষের ভাবনা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। 15 থেকে 17 ফেব্রুয়ারি এক পর্বেই ইজতেমা, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। তাবলিগ জামাতের দুপক্ষের ইচ্ছায় হচ্ছে জাতীয় পর্যায়ে, জানালেন সমন্বয়ক। নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন, রাতে প্রায়ই নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ যাত্রীদের। এবং আবহাওয়া অনুকূলে থাকায় দেশে 8 কোটি কেজি ছাড়িয়েছে চা উৎপাদন। সেচ যন্ত্র সহ চা সামগ্রী আমদানিতে সহায়তা বাড়ালে হতে পারে দ্বিগুণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।